হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক এগেন টু স্টাডি গাইড ইউটিউব প্ল্যাটফর্ম। আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো, প্রত্যেকেই খুব মন দিয়ে পড়াশোনা করছো। তো চলো আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার নিয়ে আলোচনা করব ফিজিক্সের। সেটা হচ্ছে ওয়ার্ক, পাওয়ার অ্যান্ড এনার্জি, অর্থাৎ কার্য, ক্ষমতা ও শক্তি। আমি একদম সিম্পলিফাইড ফর্মে বলছি, কাজ, ক্ষমতা আর শক্তি। আমরা কি কাজ করছি বা কখন কাজ করছি সেই সম্পর্কে আমরা জানবো, এবং তার ইউনিট কি সেটা আমরা জানবো, অর্থাৎ একক কি সেটা আমরা জানবো, পরীক্ষাতে আসে। ক্ষমতা হচ্ছে আমরা কত সময়ে কতটা কাজ করতে পারছি, সেটাকেই ফিজিক্সের ভাষায় বলা হয় ক্ষমতা, দ্যাট ইজ পাওয়ার। দেন শক্তি বা ইংরেজিতে বলা হয় এনার্জি, মানে আমাদের কাজ করার কতটা ইচ্ছে আছে, কাজ করার কতটা সামর্থ্য আছে, আমার মধ্যে কতটা শক্তি আছে যে আমি কাজ করতে পারবো। যার কাছে বেশি শক্তি আছে বা যার মধ্যে বেশি শক্তি আছে সে বেশি কাজ করতে পারবে। অর্থাৎ কাজ করার সামর্থ্য কার মধ্যে কতটা আছে সেটাকেই আমরা বলবো এনার্জি বা শক্তি। এই তিনটে জিনিস নিয়ে আমরা আলোচনা করব। তার সঙ্গে একটা গুরুত্বপূর্ণ অংশ বা চ্যাপ্টার নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে সিম্পল মেশিন, অর্থাৎ সরল যন্ত্র, যেটাকে আমরা লিভার বলে জানি। ঠিক আছে, এই লিভারের যে কর্মদক্ষতা বা কার্যক্ষমতা বা যান্ত্রিক সুবিধা, তার জন্যই কিন্তু আমরা সিম্পল মেশিন ব্যবহার করি। সরল যন্ত্র যেটা বলছি বা লিভার যেটাকে বলছি, প্রথম শ্রেণীর লিভার, দ্বিতীয় শ্রেণীর লিভার, তৃতীয় শ্রেণীর লিভার, এগুলো কিন্তু আমরা ব্যবহার করি, আমাদের প্রয়োজনের সাপেক্ষে ব্যবহার করি। ধরো কাঁচি, কিংবা ধরো আমাদের হাত কোন শ্রেণীর লিভার, কিংবা ধরো কোনো বোতলের ছিপি খুলছি আমরা, সেটা কি ধরনের লিভার। জাঁতি দিয়ে আমরা যেটা সুপারি কাটি, সেই জাঁতি কোন ধরনের লিভার, এগুলো কিন্তু পরীক্ষাতে আসে। আর তার সঙ্গে আসে কি, তার সঙ্গে একটা জিনিস ভাইটাল আসে বেশিরভাগ, সেটা হচ্ছে ওই আমাদের নলকূপের হাতল, এটা কিন্তু উদাহরণ হিসেবে আসে কোন শ্রেণীর লিভার। তাহলে আজকের ক্লাসে আমরা ওয়ার্ক, পাওয়ার অ্যান্ড এনার্জি, অর্থাৎ কাজ, ক্ষমতা, শক্তি পড়বো, তার ইউনিট জানবো, আর তার সঙ্গে সঙ্গে আমরা সরল যন্ত্রটাকে জানবো। ওকে, সবাই মন দিয়ে ক্লাসটা করবে। যারা আমার ভিডিও প্রথম দেখছো তাদেরকে বলবো প্লিজ তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আমরা ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের যে গ্রুপ সিডি পরীক্ষা হবে, যার ফর্ম ফিল আপ শুরু হবে 3 নভেম্বর থেকে, তার জন্য আমরা প্রিপারেশন নিচ্ছি, এবং সব কিছু পুরো জিকে জিএস এবং কারেন্ট অ্যাফেয়ার্স এই পোর্শনটার প্রিপারেশন আমরা নিচ্ছি, এবং এই জায়গা থেকে তোমরা সম্পূর্ণ যে 15-15-30 নাম্বার আছে তার একটা প্রিপারেশন তোমরা কিন্তু পাবে। তো সেই জন্য বলছি, প্লে লিস্টে ক্লাসগুলো সব থাকবে, পরপর ক্লাস থাকবে, তোমরা দেখতে পাবে। আমি যখন ক্লাসগুলো আপলোড করব তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। যদি তোমরা সাবস্ক্রাইব করে রাখো তাহলে সেখান থেকে তোমরা কিন্তু ক্লাসগুলো দেখে নিতে পারবে। এর জন্য তোমাদেরকে আলাদা করে কোনো পয়সা খরচা করার দরকার নেই। বড় বড় পেড ইনস্টিটিউট আছে, সেখানে অনেকেই পেড করে পড়াশুনো করছে, সেটা তো অবশ্যই ভালো। কিন্তু যারা পেড করে পড়াশুনো করতে পারছো না ডিউ টু ফিনান্সিয়াল প্রবলেম, তাদের জন্য আমি এই ক্লাসগুলো প্রোভাইড করছি। সেখান থেকে তোমরা কিন্তু একটা ওই পেড ব্যাচের মতো করেই একটা গুণমান সম্পন্ন ক্লাস কিন্তু পাচ্ছ এবং পাবে। সেই জন্য তোমরা যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। আর যদি আমার পড়ানো ভালো লাগে, তোমাদের ক্লাসগুলো যদি ভালো লাগে, উপকারে লাগে, তাহলে অবশ্যই তোমরা ভিডিওটাতে লাইক করবে আর বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দিও। আর যদি কারোর কোনো এনকোয়ারি থাকে কিংবা কারোর কোনো মতামত জানানোর থাকে এই পড়ানো সম্পর্কিত, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে। ওকে, তো চলো আজকে আমাদের ক্লাস কার্যক্ষমতা, শক্তি, তার সঙ্গে সিম্পল মেশিন। ওকে, দেখো, ফার্স্ট অফ অল আমরা কার্য কাকে বলে জানবো। কাজ কি, কাজ কি মানে আমরা কখন কাজ করছি, কখন কাজ করছি না। স্বভাবতই আমাদের একটা বেসিক কনসেপ্ট যে আমরা কোনো কিছু যখন করি, ধরো এই যে হাত পা নাড়ছি, দ্যাট ইজ কাজ। এটাকে ইংরেজিতে ভার্ব বলা হয়, ক্রিয়া, তাই না? আমরা কাজ করছি। ফিজিক্সে কাজ কাকে বলবো? ফিজিক্সে কাজ বলতে তাকেই বলবো আমরা যদি কোনো বস্তুর উপরে বল প্রয়োগ করি, যদি কোনো বস্তুর উপরে প্রেসার দিই, বল প্রয়োগ করি। আমরা বল আগে পড়েছি আগের ক্লাসে, বল কাকে বলে? বাইরে থেকে যেটা প্রয়োগ করলে কোনো বস্তুর মধ্যে মুভমেন্ট ঘটে, কোনো বস্তু এক জায়গা থেকে অন্য জায়গায় স্থান পরিবর্তন করে, তাকে আমরা বলেছিলাম বল। নিউটন বাবু তো এটাই বলেছিলেন। নিউটনের ফার্স্ট ল, সেকেন্ড ল, থার্ড ল অলরেডি আমরা কভার করে ফেলেছি। তো সেই অনুযায়ী বল আমরা জেনেছি, বল কাকে বলে? বল হচ্ছে সেই রকম একটা অবস্থা বা সিচুয়েশন যেটার দ্বারা কি হচ্ছে, কোনো স্থির বস্তুকে আমরা সচল করে দিচ্ছি।
আবার কোনো গতিশীল বস্তুকে আমরা থামিয়ে দিচ্ছি। নিউটন বাবু বলেছিলেন যে বাইরে থেকে যদি বল প্রয়োগ না করা হয় তাহলে স্থির বস্তু চিরকাল স্থিরই থাকবে, আর গতিশীল বস্তু সে সর্বদা গতি নিয়ে চলতেই থাকবে। বোঝা গেল? এটা আমরা বলের সংজ্ঞা পেয়েছিলাম। এরপরে বলের পরিমাপও আমরা পেয়েছিলাম যে কোনো বস্তুর উপরে যদি বল প্রয়োগ করা হয় তাহলে সেই বস্তুটার মধ্যে যে পরিবর্তন ঘটবে সেটা কি কতটা বল প্রয়োগ করছি তার উপর নির্ভর করবে। বস্তুর মধ্যে একটা ভরবেগ এসেছিল, আমরা সেটাও পড়েছি। ভর আর বেগের একটা গুণিতক আকারে আমরা ভরবেগটাকে পড়েছি, যেটাকে ইংরেজিতে বলা হতো মোমেন্টাম, তাই না? তো আজকের ক্লাসে আমরা পড়বো সেই কার্য, অর্থাৎ সেই বল যে কিভাবে প্রযুক্ত হচ্ছে। কোনো বস্তুর উপরে আমরা যখন বল প্রয়োগ করছি সেটা কিভাবে প্রয়োগ করছি। ধরো ধরো আমি একটা উদাহরণ দিই। ধরো তোমাকে বলা হলো একটা দেওয়াল আছে, উঁচু বড় একদম দেওয়াল। তোমাকে বলা হলো এই দেওয়ালটার উপরে তুমি বল প্রয়োগ করো। তো তুমি কথা মতো গিয়ে তাকে ঠেলছো। তোমাকে যদি কেউ বলে বল প্রয়োগ করো মানে একে তুমি সরিয়ে দাও, একে তুমি ভেঙে ফেলো, তুমি গিয়ে কি করছো তাকে ঠেলছো, ভাঙার চেষ্টা করছো, কিন্তু কিছুতেই পারছো না। অথচ তোমার ঘাম বেরিয়ে যাচ্ছে, কষ্ট হচ্ছে, হ্যাঁ, হাঁসফাঁস করছো, তবুও ঠেলে যাচ্ছ, অথচ তুমি কিন্তু ওটাকে সরাতে পারছো না। ফিজিক্স কি বলবে জানো? তুমি অকর্মার ঢেকি, তোমার দ্বারা কিচ্ছু হচ্ছে না, মানে তুমি কাজ করছো না। এটা হচ্ছে ফিজিক্স বলে কি না, কাজ তখনই তুমি করবে যখন কোনো বস্তুর উপর যে বলটা প্রয়োগ করছো, যে ধাক্কাটা দিচ্ছ বা যে টানটা দিচ্ছ, তার ফলে যেন বস্তুর মধ্যে কোনো মুভমেন্ট ঘটে। বস্তুটা যেন স্থির থাকলে সেটা সচল হয়, চলাচল করতে শুরু করে। বোঝা গেল? সেটাকেই আমরা বলছি কার্য। কি বলবো? কার্য বলবো। অর্থাৎ কোনো বস্তুর উপর যখন আমরা বল প্রয়োগ করছি, সেই বস্তুর মধ্যে যদি নড়নচড়ন ঘটে, তখন ফিজিক্স বলছে যে তুমি কার্য বলে একটা বিষয় তুমি করেছো বা কাজ করেছো, তোমাকে বলবে। তুমি কাজের ছেলে বা কাজের মেয়ে, তোমাকে বলবে। বোঝা গেল কার্য কাকে বলে? কার্য হচ্ছে একটু সাধু ভাষায় লেখা কার্য, আর এটাকে একটু গদা বাংলায় যদি বলি কাজ, তো সেই হচ্ছে কার্য। এই কার্যের ইংরেজিটা হচ্ছে ওয়ার্ক। আমরা নিশ্চয়ই পারবো ইংরেজিটা মনে রাখতে, ওয়ার্ক। এই ওয়ার্কটা তাহলে কোনো বস্তুর উপরে যে আমরা বল প্রয়োগ করছি, সেই বল প্রয়োগের ফলে বস্তু সামনের দিকে কিছুটা সরে যেতে পারে। আবার হয়তো দেখা গেল এমন ভাবে বল প্রয়োগ করছি বস্তু আমার দিকে সরে চলে আসতে পারে, হ্যাঁ কিনা? তাহলে বল প্রয়োগ করছি মানে সে হয় যেদিকে বল প্রয়োগ করছি সেদিকে যাবে, নতুবা ধরো যেদিকে বল প্রয়োগ করছি তার বিপরীত দিকে যাবে, হ্যাঁ কিনা? ভালো করে বোঝার চেষ্টা করো। বল প্রয়োগ যদি আমরা করি তাহলে ধরো আমরা কোনো কিছুকে ঠেলছি, তাহলে সে আমি যেদিকে ঠেলছি সেদিকে যেতে পারে। নতুবা এমনও হতে পারে যে আমরা ঠেলছি কিন্তু আমাদের দিকেই ফিরে আসছে। কিভাবে ফিরে আসবে? আমরা সরল যন্ত্র পড়ার সময় এটা ভালো করে আরো বুঝবো। ফিরে আসবে ঠিক এরকমই একটু বলে নি, যেটা হচ্ছে আমি দেখা গেল এমন একটা কোনো যন্ত্র যার উপর দিকে ঠেলছি, নিচটা আমার দিকে আসছে, মানে এরকম হচ্ছে, এরকম মানে এই ধরো ঠেলছি, ধরো এরকম জিনিসটা আছে, উপরে বল প্রয়োগ করছি, ঠেলছি, এদিকে ঠেলছি, এ কিন্তু মুভ করছে আমার দিকে, মানে আমার দিকে চলে আসছে। ও ঘুরে প্রতিক্রিয়াটা যেটা জানাচ্ছে সেটা আমার দিকে, তার মানে কি বলের বিরুদ্ধেও কাজ করছে। তার সঙ্গে আরো একটা উদাহরণ, তোমরা প্রত্যেকেই জানো যে পৃথিবী একটা বল দিয়ে আমাদের সবাইকে নিচের দিকে টেনে রাখে। তাই তো নিউটন সাহেব আবিষ্কার করেছিলেন যে আপেল যখন নিচে পড়ছে তার মানে পৃথিবী একে টানছে কাছের দিকে, তাই না? তো এই যে টান, এটাও তো একটা বল। এটাকে কি বল বলি আমরা? অভিকর্ষ বল বলি, মাধ্যাকর্ষণ শক্তি বলি। তার কতটা ক্ষমতা, তার কতটা মানে ইচ্ছে আছে আমাদেরকে টানার, মাধ্যাকর্ষণ শক্তি। তো এই যে অভিকর্ষ বল আমরা সবসময় নিচের দিকে টানছে, তাহলে আমাদেরকে নিচের দিকে টানছে, এটা তো ঠিক কথা। আমরা তাহলে কি উপর দিকে উঠি না কোনোদিনও? সিঁড়ি ভেঙে যখন ওপরে উঠছি, কিংবা পাহাড়ে যখন চড়ছি, ট্রেকিং যখন করছি, রাস্তার ঢালের উপর দিকে উঠছি, তখন কিন্তু আমরা বল প্রয়োগ করছি উপর দিকে,
সরি, আমরা যাচ্ছি, মুভমেন্ট হচ্ছে উপর দিকে, কিন্তু পৃথিবী সে বেটা টানছে আমাকে নিচের দিকে। দেখো, নিচের দিকে বল প্রয়োগ করছে, নিচের দিকে, আমরা যাচ্ছি উপর দিকে, বল প্রয়োগ নিচের দিকে, আমরা যাচ্ছি উপর দিকে। এটা কি হলো? বলের বিরুদ্ধে আমরা কাজ করছি। একটা যেটাতে বল প্রয়োগ করছি যদি সেই দিকেই চলে যায়, সে বস্তুটা চলে যায়, তখন আমরা বলবো যে বলের দ্বারা কার্য। আমরা বল প্রয়োগ করছি তাই ওই দিকে কাজ হচ্ছে। আরেকটা হবে বলের বিরুদ্ধে কার্য। অভিকর্ষ বল আমাদের নিচের দিকে টানছে, তাই সিঁড়ি ভেঙে ওঠার সময় প্রচুর কষ্ট হয়, কিন্তু যখন নাবি কি আরাম লাগে, তাই না? যদি কেউ লিফটে দেখো, লিফটে উঠে থাকো, লিফটে দেখবে যখন উপরের দিকে উঠছো একটু ভার ভার মনে হচ্ছে, কিন্তু যখন নামবে তখন মনে হবে যেন পুরো হালকা হয়ে গেছে। হয়নি? যখন পাহাড়ে উঠছো কি কষ্ট হয়, যখন নামো কষ্ট হয় কি? কারণ যখন নামছো তখন বলের অভিমুখেই কাজ হচ্ছে, বল যেদিকে ক্রিয়া করছে সেদিকেই তুমি যাচ্ছ বলে তোমার কিন্তু কষ্ট বেশি হচ্ছে না। তবে যখন মাধ্যাকর্ষণ শক্তির বিরুদ্ধে কাজ করছো, তাহলে সেটাকে আমরা, সেখানে কষ্ট বেশি হচ্ছে, সেটাকে আমরা বলছি বলের বিরুদ্ধে কাজ। তাহলে এই দু ধরনের বল হতে পারে। ঠিক আছে, তাহলে আমরা ছোট্ট করে একটা ম্যাথমেটিক্যাল ইকুয়েশন লিখি, ফর্মুলা লিখি তোমাদের মনে রাখার সুবিধার্থে। এগুলো আমি আলোচনা করব আপার প্রাইমারিতে যারা সায়েন্স নিয়ে পরীক্ষা দেবে তাদের জন্য আমি ইন ডিটেইলস আলোচনা করব, উইথ ম্যাথমেটিক্যাল ফর্মুলা, নিউমেরিক্যাল প্রবলেমস অলসো আমি কিন্তু আলোচনা করব। ঠিক আছে, এখানে তোমাদের লাগবে না, খানিকটা বলে নি। এই ওয়ার্ক ডব্লিউ ইকাল টু বলা হয় এফ এস কস থিটা। শোনো, ভয় পাওয়ার দরকার নেই। যারা যারা আর্টস ব্যাকগ্রাউন্ড থেকে তাদের ক্ষেত্রে এই ফর্মুলাটা মনে রাখা যথেষ্ট ডিফিকাল্ট। তবু আমি বলি, ফোর্স মানে হচ্ছে বল, বুঝে গেল? এস মানে হচ্ছে সরণ, কতটা সরেছে। আর কস থিটা বলতে বল যে প্রয়োগ করেছি আর বস্তুর যে মুভমেন্ট হয়েছে। বল প্রয়োগ করেছি, যেদিকে বল প্রয়োগ করেছি সেদিকেই বস্তুর মুভমেন্ট হয়েছে, এরকম হতে পারে। তাহলে সেখানে আমরা কি পাবো? কস মানে ধরো এই যে অংশটা কি পাবো? যে যেদিকে বল প্রয়োগ করছি সেই দিকেই যদি যায়, তাহলে বল প্রয়োগ আর বস্তুর অভিমুখের পরিবর্তন, তাদের মধ্যবর্তী কোনো কোণ নেই, 180 ডিগ্রি আমরা ধরে নিতে পারি। এই যে থিটা বলা হচ্ছে যে আমরা যে বলটা প্রয়োগ করছি আর বস্তুর মুভমেন্ট যেদিকে হচ্ছে তার মধ্যে কোণ, যদি কোণ হয়, যদি না কোণ হয় তাহলে কোনো অসুবিধা নেই। তাহলে দেখা গেল ধরো আমরা এরকম একটা রাস্তাতে আমরা কি করছি, একটা সুটকেস নিয়ে যাচ্ছি। আমরা ধরো একটা সুটকেস নিয়ে যাচ্ছি, সুটকেসে ধরলাম, সুটকেসটা এইভাবে যাচ্ছে, এরকম যেতে পারে। আমরা যখন কোনো কিছু ব্যাগ, বাজার করা ব্যাগ ধরো ঝুলিয়ে নিয়ে বাজার করা ব্যাগ যাচ্ছে, ঝুলিয়ে নিয়ে, তার মানে কি আমরা এই পথে যাচ্ছি, মানে কি সামনের দিকে যাচ্ছি, কিন্তু অভিকর্ষ বল নিচের দিকে টানছে। তো তার মানে আমি যদি এই দিকে যাই, অভিকর্ষ বল নিচের দিকে কাজ করছে, তাহলে এই দিকে কাজ করছে, মানে আমাদের মুভমেন্ট হচ্ছে। আর অভিকর্ষ বল কোন দিকে কাজ করছে? এই দিকে। তাহলে দেখো, এই যে আমাদের সরণ বা এই যে সুটকেস বা আমাদের বাজার ব্যাগ বা থলে নিয়ে যাই না কেন বাজারে, যখন নিয়ে আসছি তাহলে এদের মধ্যে একটা কোণ তৈরি হচ্ছে, অর্থাৎ প্রযুক্ত বল দেখো নিচের দিকে কাজ করছে, অভিকর্ষ বল নিচের দিকে কাজ করছে। আর আমরা ব্যাগটাকে নিয়ে যাচ্ছি এরকম করে ধরে নিয়ে যাচ্ছি, তাহলে মুভমেন্ট এই দিকে হচ্ছে, কিন্তু বল প্রয়োগ করছে এরকম। তাদের মধ্যে একটা কোণ, এই কোণের মান কত জানো? থিটা। সেইটাকেই বলা হয় থিটা। এটা একটা ম্যাথমেটিক্যাল ফর্মুলা, তোমাদের মনে রাখার দরকার নেই। আমি শুধু এই কারণে বলছি যে আমরা বল প্রয়োগ করে যাচ্ছি, ঘাম বেরিয়ে যাচ্ছে, একটা ভারী বোঝা মাথায় করে নিয়ে চলছো। মাথায় করে যদি নিয়ে যাও তাহলে তোমার কষ্ট তো প্রচুর হবে, কিন্তু ফিজিক্স বলছে তুমি কোনো কাজই করছো না। বলো কেমন লাগবে? ফিজিক্স বলছে তুমি কোনো কাজ করছো না, কেন করছো না সেইটার জন্য আমরা এটা দেখছি। এবং ফিজিক্স বলছে তুমি যে বল প্রয়োগ করছো, তুমি বল প্রয়োগ করছো, ঠিক আছে। ধরো তোমাকে বললো যে না তুমি কোনো কাজ করছো না, তুমি স্বভাবতই রেগে গিয়ে বলবে হ্যাঁ এতক্ষণ ধরে আমি বল প্রয়োগ করলাম আর তাও আপনি বলছেন কাজ হচ্ছে না, বা ফিজিক্স বলছে কাজ হচ্ছে না, কি করে সম্ভব? তখন ফিজিক্স বলছে তুমি বল প্রয়োগ করছো ঠিকই, কোনো কাজ করছো না। ঠিক আছে, তুমি যখন এত করে বলছো তাহলে আমি তোমাকে বললাম কার্যহীন বল তুমি প্রয়োগ করেছো, কার্যবিহীন বল তুমি প্রয়োগ করেছো। তুমি বল প্রয়োগ করছো বলছো, আচ্ছা তোমার কথাটা আমি মেনে নিলাম, কিন্তু আমি বলছি আমার যে থিওরি, আমার যে কনসেপ্ট, সেই অনুযায়ী তুমি কোনো কাজ করছো না। তাহলে তার মাঝামাঝি হয় তুমি কাজ করছো নতুবা করছো না, তার মাঝামাঝি কার্যহীন তুমি বল প্রয়োগ করেছো। তুমি বল প্রয়োগ করেছো এটা আমি মেনে নিলাম, বাট কোনো কাজ করোনি তুমি। সেইটা হচ্ছে এইরকম ঘটনা যদি ঘটে, এই থিটা যদি 90 ডিগ্রি হয়,
অর্থাৎ বস্তুটা যেদিকে সরে যাচ্ছে তার সঙ্গে প্রযুক্ত বল যদি লম্বভাবে ক্রিয়া করে তখন এইটার মান 90 ডিগ্রি। 90 ডিগ্রি যদি হয় cos 90 ডিগ্রির মান তোমরা নিশ্চিতভাবে জানো, যারা পরীক্ষা দিচ্ছ, অ্যারিথমেটিক পোর্শন যেহেতু আছে তোমাদের, যদিও বা ট্রিগোনোমেট্রি নেই, কিন্তু এই জিনিসগুলো জানতে হবে, এই জিনিসগুলো বুঝে গেল। তো যাই হোক, যদি না জানতে চাও কোনো অসুবিধা নেই, এইরকম ম্যাথামেটিক্যাল ফর্মুলা গ্রুপ সিডির পরীক্ষাতে দেবে না, তো দেওয়ার মতো অত বড় ধৃষ্টতা দেখাবে না, ঠিক আছে। তো দেখো এই যে এফ এস কস থিটা, এই এফ এস কস থিটা cos 90 ডিগ্রির মান হচ্ছে 0। সাইনের যা মান তার উল্টো হয়ে যায়, সাইন 0-র মান হচ্ছে 0, ঠিক তার উল্টোটা হবে cos 90-র মান হবে 0, আবার সাইন 90-র মান 1, cos 0-র মান 1। তাহলে cos 30 যদি হয়, 90 যদি হয় তাহলে 0, তাহলে 0 যদি হয় এফ সঙ্গে এস গুণ তার সঙ্গে 0 গুণ, কোনো কিছুর সঙ্গে 0 গুণ করলে কি হবে, কিছু থাকবে, 0 হয়ে যাবে, অর্থাৎ ওয়ার্ক 0 হয়ে যাচ্ছে। সেই জন্য এরকম একটা ম্যাথমেটিক্যাল ফর্মুলা রয়েছে, তোমাদের মাথায় রাখার কিচ্ছু দরকার নেই। বলা হচ্ছে কি এই যে এফ এস কস থিটা আমরা লিখেছি, এটা অ্যাকচুয়ালি আমরা এর আগে পড়েছিলাম যে বল একটা ভেক্টর রাশি, বল একটা ভেক্টর রাশি। এই বল যেহেতু ভেক্টর রাশি, আবার এস বা ডিসপ্লেসমেন্ট বা সরণ সেটাও ভেক্টর রাশি, এই দুটো ভেক্টর রাশির ডট প্রোডাক্ট বা গুণফলের জন্য কি হচ্ছে, এটা একটা স্কেলার রাশি হয়ে যাচ্ছে, এটা একটা স্কেলার রাশি হচ্ছে। ওয়ার্ক এর কোনো দিক নেই, সে আমরা যেদিকে বল প্রয়োগ করছি সেদিকেও হতে পারে, আবার তোর উল্টো দিকেও হতে পারে, নির্দিষ্ট কোনো দিক আছে কি, যেহেতু নেই, এটাকে বলা হয় স্কেলার কোয়ান্টিটি, দ্যাট ইজ স্কেলার রাশি। বোঝা গেল? তাহলে কার্য কাকে বলে? কোনো বস্তুর উপর বল প্রয়োগ করলে যদি বলের প্রয়োগ বিন্দুর সরণ ঘটে, বলের প্রয়োগ বিন্দুর সরণ তখনই ঘটবে যখন আমরা ধরো দেওয়ালের যে অংশে বল প্রয়োগ করছিলাম সেটা যদি সরে যায়, তাহলে আমারও হাতটা কিছুটা সরে যাবে, তাহলে বলের প্রয়োগ বিন্দুর সরণ হবে, হ্যাঁ কিনা? তো এই যে সরণ হচ্ছে, সেই জন্য বলা হচ্ছে যে তোমার বল কাজ করেছে, তুমি কাজ করেছো, তুমি কাজের ছেলে, তুমি কাজের মেয়ে, এই হচ্ছে ঘটনা। পরীক্ষায় কি আসে, সংজ্ঞা লিখতে দেবে, নিশ্চিতভাবে নয় যে কাজ কাকে বলে তোমরা লেখো, থাকবে না। পুলিশের এসআই এর আমাদের যে মেন্স পরীক্ষা সেখানে আসতে পারে, বাট তোমাদের জন্য ইম্পর্টেন্ট কি, কার্য কি রাশি। আমরা পরে একক একসঙ্গে পড়বো, কার্য ক্ষমতা শক্তি পড়ার পর একক আমরা অবভিয়াসলি পড়বো। তো এটাকে বলা হচ্ছে স্কেলার রাশি। বোঝা গেল? বোঝা গেল? এরপরে দেখো, কমেন্ট করে প্রত্যেকে জানিও, ঠিক আছে, কেমন লাগছে বা কিরকম কোন জায়গায় তোমাদের অসুবিধা হচ্ছে। আমি আবার সেই জায়গাটায় ইন ডিটেলস বিস্তারিত আমরা আলাদা করে একটা ভিডিও বানিয়ে প্লেলিস্টের বাইরে আপলোড করে দেবো, তোমরা সেটা দেখে নিতে পারবে যদি কারোর সমস্যা থাকে ফিজিক্সে বা কেমিস্ট্রিতে, এই সায়েন্স ওরিয়েন্টেড সাবজেক্টগুলোতে। এরপর আসবো আমরা ক্ষমতা। তাহলে তোমাদেরকে কি বললাম, ক্ষমতা মানে এই যে আমরা বল প্রয়োগ করছি বা কাজ করছি, কতটা সময়ে কতটা কাজ করছি, সেটাই তো আমাদের ক্ষমতা। কতটা সময়ে আমি ক্ষমতা দেখাতে চাইছি, আমি ক্ষমতা দেখাতে চাইছি যে দেখো আমি এই ডাম্বেলটাকে তুলে আমি হচ্ছে 10 মিনিট তুলে ধরে রাখতে পারি, আমি এই যে ওয়েট লিফট আমি কত করতে পারি, আমি দেখা গেল ওয়েট লিফট 50 কিলোর ওয়েটকে আমি তুলে ধরে রাখতে পারি 10 মিনিট, সেটা হচ্ছে আমার ক্ষমতা। কত সময় ধরে আমি কতটা কাজ করছি, কত সময় ধরে কতটা কাজ করছি, অর্থাৎ এটা একটা অনুপাত বোঝাবে কি না, সময়ের সাপেক্ষে আমার কাজ কতটা হচ্ছে, আমার এক্সিকিউশন অফ ওয়ার্ক কতটা হচ্ছে, সময়ের সাপেক্ষে আমি কতটা কাজ করতে পারছি, দ্যাট ইজ কল্ড পাওয়ার, ক্ষমতা বলা হয়। কার্যকে পরিমাপ করা হয় প্রযুক্ত বলের পরিমাণ এবং বলের অভিমুখে। আচ্ছা সরি, এটা একটু ডিস্টার্ব আছে, এটা মিসপ্রিন্টিং হয়েছে। আচ্ছা, এটা বলের পরিমাপ বলেছে, আমি তোমাদেরকে এটাই দেখালাম, ঠিক আছে, এটা মিসপ্রিন্ট, এই ক্ষমতা এই জায়গায় আসবে, সরি। কাজ করার হারকে কি বলা হচ্ছে, ক্ষমতা। কাজ করার হার মানে সময়ের সাপেক্ষে আমি কতটা কাজ করছি। বোঝা গেল কি? সবাই কিন্তু ভালো করে বোধগম্য করার চেষ্টা করো, সময়ের সাপেক্ষে আমি কতটা কাজ করছি, সময়ের সাপেক্ষে আমি কতটা কাজ করছি, সেটা কি বলা হচ্ছে আমার ক্ষমতা। তোমরা নিশ্চয়ই তোমাদের বাড়িতে ইলেকট্রিক মিটারের রিডিং যখন নেয়, তোমাদেরকে বলে না এত ইউনিট পাওয়ার খরচা হয়েছে, কিংবা ধরো এত ইউনিট খরচ হয়েছে। তোমাদের বাড়িতে তো সবার বাড়িতে নিশ্চয়ই ইলেকট্রিক রয়েছে এবং নিশ্চয়ই বিল আসে। বিলটা যদি দেখো, তোমাদের দেখবে কতটা ইলেকট্রিক খরচ হয়েছে, সেই খরচটা হিসেব করা হয় কতটা ক্ষমতা তুমি ব্যবহার করেছো, সেটা হচ্ছে উইথ রেসপেক্ট টু টাইম, কতটা এনার্জি তুমি খরচ করেছো বা কতটা কার্য হয়েছে, সেটার অনুপাতেই বিলটা কিন্তু আসে। যেমন ধরো বিল হিসেবে বোর্ড অফ ট্রেড ইউনিট বা বিওটি ইউনিট বলা হয়, কিলোওয়াট ঘন্টা বলা হয়, কত কিলোওয়াট মেশিন তুমি কত সময় ধরে চালিয়েছো,
এই ধরো কোনো একটা মেশিন, ধরো 1 কিলোওয়াট ক্ষমতা সম্পন্ন মেশিন, তাকে কতটা সময় চালিয়েছো সেটার উপর ডিপেন্ড করে কি করা হয়, মিটারে বিল আসে, ইলেকট্রিক মিটারে বিল আসে। সেই যে কার্য করার হার, আমরা কতটা সময় ধরে কাজ করছি সেটা কি বলা হচ্ছে তার ক্ষমতা। বোঝা গেল? কতটা সময় ধরে 1 কিলোওয়াট পার ঘন্টা যদি কোনো মেশিনে লেখা থাকে 1 কিলোওয়াট প্রতি ঘন্টা, যদি তার ক্ষমতা, কর্মক্ষমতা যদি লেখা থাকে, তাহলে আমরা কি ভাববো যে ওই মেশিনটা যদি 1 ঘন্টা আমরা চালাই তাহলে কত ওয়াট কারেন্ট পড়বে? 1 কিলোওয়াট কারেন্ট পড়বে। তোমরা দেখবে ইলেকট্রিক যত গুডস হয় সেগুলোতে বাইরে লেখা থাকে 500 ওয়াট, 600 ওয়াট, 700 ওয়াট। তার মানে হচ্ছে আমরা যদি 1 ঘন্টা ওই মেশিনটাকে চালাই তাহলে 746 ওয়াট কারেন্ট পড়বে। 1000 ওয়াট কারেন্ট পড়লে এটাকে 1 কিলোওয়াট বলবো। 1 কিলোওয়াট মানে কত? আমরা বলি 1 বিওটি ইউনিট। বোঝা গেল? এটিও একটি স্কেলার রাশি। কেন স্কেলার রাশি? কারণ আমরা দেখলাম ওয়ার্ক সমান দুটো ভেক্টর রাশির গুণফল। দুটো ভেক্টর রাশির গুণফল হওয়ার জন্য, এটা ডট প্রোডাক্ট হওয়ার জন্য ডট প্রোডাক্ট বলা হয়। তো এই ডট প্রোডাক্টের জন্য কি হয় না, এটা রেজাল্টেন্ট যে ফ্যাক্টরটা আসে সেটা কেবলমাত্র ম্যাগনিটিউড, মানে সরি আমাদের ম্যাগনিটিউড থাকে কিন্তু ডিরেকশন থাকে, কেবলমাত্র মান থাকে, কোনো অভিমুখ থাকে না। অর্থাৎ নিজেরাই কনসেপচুয়ালি বিচার করে দেখো না, আমরা বল প্রয়োগ করছি, সেটা হয় সরতে পারে, না যদি সরে তাহলে কার্যহীন বল, যদি সরে যায় আমরা যেদিকে বল প্রয়োগ করছি তাহলে সেটা বলের দ্বারা কার্য, আমরা বল প্রয়োগ করছি সেই দিকেই যে সরবে তার কোনো কথা নেই, সে আমার দিকেও ফিরে আসতে পারে, সেটা আমার দিকেও ফিরে আসতে পারে। তার মানে নির্দিষ্ট কোনো দিক নেই, দ্যাট ইজ কল্ড স্কেলার রাশি, দ্যাটস ওয়াই। আর ক্ষমতা, সেখানে কি হয়ে যাচ্ছে, পাওয়ার সমান আমরা কি বললাম, কতটা কার্য করেছি, ওয়ার্কের পরিমাণ ডিভাইডেড বাই টাইম, ওয়ার্কের পরিমাণ ডিভাইডেড বাই টাইম, ওয়ার্কের পরিমাণ ডিভাইডেড বাই টাইম, ঠিক আছে। আর সময় তো নিশ্চয়ই দিকের উপর নির্ভর করে না, তোমরা যেদিকেই যাও না কেন সময় কিন্তু একই জিনিস থাকে, ঠিক আছে। তোমরা যদি পূর্ব দিকে 5 কিলোমিটার যেতে যতটা সময় লাগবে, সমতল রাস্তায় হোক, একই রাস্তা হওয়া দরকার। দেখা গেল পূর্ব দিকে যাচ্ছ পাহাড়ে উঠতেছ, আর পশ্চিম দিকে যাচ্ছ সমতলে যাচ্ছিল, তখন কিন্তু সময়ের পার্থক্য হয়ে যাবে। তবে এটা কিন্তু দিক নয়, এটা পথের উপর ডিপেন্ড করে। তো আমরা যেদিকেই যাই না কেন 5 কিলোমিটার যেতে একটা নির্দিষ্ট সময় লাগে, ঠিক আছে। তো এটাকে বলা হয় পাওয়ার ইকুয়াল টু ওয়ার্ক বাই টাইম, ওয়ার্ক আপন টাইম, নির্দিষ্ট সময়ের সাপেক্ষে কতটা আমরা কাজ করেছি। সেই জন্য যেহেতু ওয়ার্ক স্কেলার রাশি, তাকে আরেকটা স্কেলার রাশি দিয়ে ভাগ করলে কি হবে, অভিমুখ তৈরি হবে? নিশ্চিত না, এটাও স্কেলার রাশি, এটাও কিন্তু পরীক্ষায় পড়ে। এক এক সময় কৃতকার্যের পরিমাণ দ্বারা ক্ষমতাকে মেজার করা হয়। একক সময়, নির্দিষ্ট সময়ে কতটা কাজ করেছি সেটাই আমাদের ক্ষমতার পরিমাপ করে। এরপর আসবো আমরা শক্তি। শক্তি কি? আমরা কাজ করতে চাইছি কিনা, আমাদের মধ্যে যে এবিলিটি আছে টু ডু সামথিং, আমরা কোনো কাজ করার জন্য কতটা এলিজিবল। শক্তি কোথা থেকে আসে? তোমরা নিশ্চয়ই বায়োলজিতে ভালো করে পড়েছো, খাদ্য মধ্যস্থ স্থৈতিক শক্তি, সেটা কি হয়, একটা যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত, বা রাসায়নিক শক্তি সেটা যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত, তার জন্য আমরা কাজ করি। তাহলে আমরা যদি ভালো মন্দ খাই তাহলে আমাদের শক্তি বেশি হবে, যদি আমরা খেতে পাই না, রুগ্ন শুগ্ন শরীর, আমাদের শক্তি বেশি থাকবে না। একজন রোগা পেটকা লোককে যদি বলা হয় 60 কিলো বা 1 মন একটা বস্তা তুলতে, 40 কিলোর বস্তা বা 60 কিলোর বস্তা যদি ধানের বস্তা তুলতে বলা হয়, সে তুলতে পারবে না, হয়ে যাবে। কিন্তু যদি একজন হৃষ্টপুষ্ট, যে খায় দায় একদম, তার বলিষ্ঠ শরীর, যার শক্তি বেশি আছে, তাকে 60 কিলো ধানের বস্তা তুলতে বলে সে হয়তো একাই তুলে নেবে। তাহলে এই যে কোনো কিছু করার প্রতি যে মানে এবিলিটি, করার প্রতি যে উৎসাহ, আমরা এরকম ভাবতে পারি। আমি কাজ করব, আমি ঘরে বসে চুপচাপ বসে আছি, কাজ করছি না, তার মানে কি আমার শক্তি খুব একটা বেশি নেই। আমার কাজ করার যে উৎসাহ, আমি কাজ করতে কতটা আমি কতটা এবল, সেটাই হচ্ছে শক্তি। বোঝা গেল? কাজ করার যে সামর্থ্য, সেটাকেই ফিজিক্স বলছে কি, সেটাকে ফিজিক্স বলছে শক্তি। এটাও একটা স্কেলার রাশি। কাজ করার সামর্থ্য, আরে কাজ করার সামর্থ্য মানে আমি কাজ করতে চাইছি কি চাইছি না, আমার মধ্যে কতটা শক্তি নিহিত আছে না কতটা শক্তি নিহিত নেই, সেটার উপর ডিপেন্ড করেই তাকেই আমরা বলছি, তাকেই আমরা নয়, ফিজিক্স বলছে শক্তি। তাহলে যার মধ্যে শক্তি বেশি, সে বেশিক্ষণ কাজ করতে পারবে, এই তো নাকি? তাহলে শক্তি যা সেটাই অ্যাকচুয়ালি, বা কার্য যা সেটাই অ্যাকচুয়ালি শক্তি। আমরা শক্তিটাকে যখন বাস্তবে প্রয়োগ করছি, সরি কার্যটাকে বাস্তবে প্রয়োগ করছি বা কাজ করছি, তার মানে কি আমাদের শক্তি কাজে লাগছে, মানে কাজ করার সামর্থ্য আমাদের আছে। বোঝা গেল? কাজ করার সামর্থ্য যদি আমাদের থাকে তখন আমরা তাকে বলবো শক্তি। বোঝা গেল? এটাও কিন্তু স্কেলার রাশি। শক্তি এবং কার্য একই ধরনের রাশি।
কেন বলো তো? শুধু আমাদের ইচ্ছে শক্তির উপর ডিপেন্ড করে, আমাদের বেশি আছে শক্তি না কম আছে শক্তি। না হলে শক্তি যত বেশি থাকবে আমরা কাজ বেশি করতে পারবো। আমরা কাজ বেশি করছি মানেই আমাদের শক্তি বেশি আছে, আমরা কাজ কম করছি মানে আমাদের শক্তি কম আছে। এই তো কথা, তাই না? তো এই জন্য এটাকে শক্তি এবং কাজের একই রাশি, একক একই, সবকিছু ডাইমেনশন সবকিছু একই। শক্তির পরিমাণ বস্তু কর্তৃক কৃতকার্য দ্বারা পরিমাপ করা হয়। বস্তু কর্তৃক বস্তু কতটা কাজ করলো, বস্তু কতটা কাজ করলো সেটাই তো তার শক্তির পরিমাপ, হ্যাঁ কি না? সেটাই তার শক্তির পরিমাপ। বোঝা গেল? নেক্সট, এই যে তোমাদেরকে বলেছিলাম কার্যহীন বল। কার্যহীন বল, তুমি বেচারি মাথার ঘাম পায়ে ফেলে সুন্দর করে তুমি একদম মানে কি বলা যায় হাস্ত ন্যস্ত হয়ে প্রচুর কাজ করে যাচ্ছ। তোমাকে ফিজিক্সের কেউ এসে বললো যে না না তুমি কিছু কাজ করছো না বা তোমার দ্বারা কিছুই হচ্ছে না, যদি বলে তোমার কেমন লাগবে? খুব রেগে যাবে, খুব রেগে যাবে। কিন্তু তাও ফিজিক্স বলছে না তুমি কাজ করছো না। তুমি যতই রেগে যাও, যতই আমাকে গালাগালি করো, কাজ তুমি করছো না আমি বলবো। কেন? তার কারণ আমি তোমাদেরকে দেখালাম, সেই যে বল, আমরা যে বল প্রয়োগ করছি, যদি বলের প্রয়োগ বিন্দু স্মরণ না ঘটে, যদি বস্তুটা যে জায়গায় আছে, আমরা একটা ঘরকে ঠেলে সরাচ্ছি, আমরা বড় একটা বালি ভর্তি লরিকে ঠেলে সরাতে চাইছি, ইজ ইট পসিবল? কোনোদিনও সম্ভব না। যেহেতু আমরা ওকে সরাতে পারছি না, তাই ঘাম বেরিয়ে যাক আর হৃৎপিণ্ড বাইরে চলে আসুক, আমরা কাজ করছি না, আমরা কোনো কাজই করছি না। বোঝা গেল? এটা একটা একটা কন্ডিশন হতে পারে। আবার একটা কন্ডিশন কি হতে পারে? আবার দেখা গেল আমি একটু লিখে দিই চট করে, তাহলে বুঝতে পারবে। W = F × S × cos θ, এরকম লিখে না, কিন্তু তোমাদের বোঝানোর সুবিধার্থে আমি বলছি। তাহলে আমরা বল তো প্রয়োগ করবই, নিশ্চিতভাবে বল প্রয়োগ করছি। তাহলে সরণ যদি শূন্য হয়, সরণ যদি না হয়, তাহলে পুরো, তাহলে S = যদি 0 হয়, তাহলে তখন কি হবে? তখন পুরো এইখানটায় 0, তার মানে ওয়ার্ক = 0। যখন S = 0 হচ্ছে, যখন S = 0 তখন আমরা কাজ করছি না। আর একটা ঘটনা ঘটতে পারে, W = আচ্ছা S কখন 0 হয়? যদি বলের প্রয়োগ বিন্দু স্মরণ না ঘটে, একটা জায়গা থেকে অন্য জায়গায় মুভ যদি না করে, খানিকটা সামথিং মুভ করলেও, মুভ সেটা সেন্টিমিটার মিলিমিটারেও যদি মুভ করে, তাহলে আমরা বলবো কাজ করেছে। কিন্তু একটু যদি মুভ না করে, তাহলে আমরা বলবো কাজ করেনি। আর একটা স্মরণ শূন্য কখন হয়? আর একটা স্মরণ শূন্য হয় যদি কোনো বস্তু বৃত্তাকার পথে ঘুরতে থাকে। যদি কোনো বস্তু ধরো এইখান থেকে চলা শুরু করেছে, এইভাবে ঘুরে 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 আবার যদি চলে আসে, পূর্বের জায়গায় যদি চলে আসে, একটা সম্পূর্ণ বৃত্তাকার বা পরিধি, একটা বৃত্তের পরিধি বরাবর যদি এক জায়গা থেকে বেরিয়ে আবার যদি সেই জায়গায় অবজেক্টটা ফিরে চলে আসে, তখনও আমরা কি বলি? স্মরণ শূন্য। আগের ক্লাসে আমরা পড়েছি। তাহলে সেখানেও স্মরণ শূন্য। তার মানে বৃত্তাকার পথে যদি আমরা ঘুরতে থাকি, কে ঘোরে? পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে। পৃথিবী কোনো কাজই করছে না। ফিজিক্স বলছে পৃথিবী কোনো কাজই করছে না। তাহলে হয় মুভমেন্ট, নতুবা মুভ করলে বৃত্তাকার পথে যদি মুভমেন্ট করে, তাহলে হচ্ছে মুভমেন্ট যদি 0 হয় আর বৃত্তাকার পথে যদি মুভ করে, তাহলে আমরা তাকে বলবো কার্যহীন। বোঝা গেল বিষয়টা? আর একটা জিনিস আছে, যদি cos θ = 0 হয়, cos θ = 0 তখনই সম্ভব যখন cos θ = cos 90 ডিগ্রি হবে। অর্থাৎ θ = 90 ডিগ্রি যখন হবে, তখন আমরা বলবো যে কার্যহীন বল। তার মানে কি? অভিকর্ষ বল নিচের দিকে টানে আর আমরা যাচ্ছি এরকম, আমরা যাচ্ছি রাস্তা বরাবর ঝোলা নিয়ে, তাহলে আমরা কোনো কাজ করছি না। ওই ঝোলা বওয়ার জন্য আমাদের কোনো কাজ হচ্ছে না। বোঝা গেল? অর্থাৎ এর মধ্যে যদি 90 ডিগ্রি অ্যাঙ্গেল থাকে, অ্যাপ্লাইড ফোর্স আর মুভমেন্ট অফ দ্য অবজেক্ট, ডিরেকশন অফ দ্য অবজেক্ট। বোঝা গেল? তাহলে এরকম 90 ডিগ্রি হয়। এইবার ধরো অভিকর্ষ বল নিচের দিকে টানছে, আমরা ধরো এইভাবে উঠছি, কোনো সিঁড়ি বরাবর উঠে যাচ্ছি, এসকেলেটারে আমরা স্টেশনে উঠছি, এসকেলেটারে আমরা কোনো শপিং মলে যাচ্ছি, তখন কি হচ্ছে? তখন এর মাঝে একটা বিরাট বড় কোণ হচ্ছে, মোর দেন 90 ডিগ্রি। ইট মে বি 115 ডিগ্রি হতে পারে, ইট মে বি 120 ডিগ্রি হতে পারে। যদি হয় তাহলে তার যা মান আসবে, থিটার মান 100, কস 120 ডিগ্রির যা মান আসবে, তাহলে সেটাই হবে আমাদের কার্য। মানে একটা কার্য থাকবে, সেটা ঋণাত্মক কার্য বা ধনাত্মক কার্য, সেটা মানের উপর ডিপেন্ড করে আমরা বলবো। সচরাচর বলের অভিমুখে যদি কার্য হয়, তখন আমরা তাকে বলি ধনাত্মক কার্য। যদি বলের উল্টো দিকে কার্য হয়, তখন তাকে আমরা বলি ঋণাত্মক কার্য। ওকে,
কার্যের পক্ষে হবে বলের দ্বারা, মানে বল এদিকে প্রয়োগ করছি, কার্যও এদিকে ঘটছে, তখন আমরা তাকে বলবো বলের দ্বারা কার্য। বলের বিরুদ্ধে আমরা কাজ এদিকে করছি, বল প্রয়োগ এদিকে করছি, আর বেটা এদিকে সরে আসছে। অবজেক্ট যদি আমি দূরে ঠেলে দেওয়ার চেষ্টা করি, যদি আমি আমার কাছের দিকে চলে আসে, তখন তাকে বলা হয় বলের বিরুদ্ধে কার্য। ওকে, নেক্সট, কার্যের পরম একক এগুলো পড়ে আর্গ আর জুল। অভিকর্ষ একক গ্রাম সেমি আর কিলোগ্রাম মিটার। তাহলে গ্রাম সিজিএস পদ্ধতিতে ভরের একক কি গ্রাম, আর দূরত্বের একক সেন্টিমিটার, এসআই এ চেঞ্জ হয়ে যাবে কিলোগ্রাম আর মিটার। ক্ষমতার পরম একক আর্গ প্রতি সেকেন্ড, পড়ে কোনটা এটা, যদি বলা হয় ওয়াট, কোন রাশির কোন ভৌত রাশির একক ওয়াট, তোমরা কি করবে ক্ষমতা, কি বলবে ক্ষমতা। আর জুল কোন ভৌত রাশির একক বা কোন ভৌত রাশি পরিমাপ করা হয় জুল এককের সাহায্যে, তোমরা করবে কার্য, দ্যাট ইজ ওয়ার্ক। বুঝে গেল? আর যদি বলা হয় ক্ষমতার অভিকর্ষ একক ওয়াট বা জুল সেকেন্ড, সিজিএস এসআই পদ্ধতিতে ওয়াট বা জুল সেকেন্ড, ঠিক আছে। ক্ষমতার ব্যবহারিক একক এপিএস পদ্ধতিতে কি বলা হয় অশ্ব ক্ষমতা, ঘোড়ার মতো ক্ষমতা। এক অশ্ব ক্ষমতা সমান 746 ওয়াট, এটাও কিন্তু তোমাদের মনে রাখতে হবে। 1 হর্স পাওয়ার ইকাল টু 746 ওয়াট, 1 কিলোওয়াট সমান 1.34 হর্স পাওয়ার বা অশ্ব ক্ষমতা, ঠিক আছে। এগুলো ফ্যাকচুয়াল ডাটা, তোমাদেরকে মনে রাখতে হবে। এরপরে আসি শক্তির একক আর, ওই যে বলেছিলাম তোমাদেরকে কাজ আর শক্তির একক কিন্তু একই। দেখা গেল অপশন এতে দেওয়া আছে, প্রথমে বললো যে জুল কিসের একক, নিম্নোক্ত কোন রাশির একক হচ্ছে জুল। প্রথমে থাকলো কার্য, তারপর থাকলো ক্ষমতা, তারপর থাকলো শক্তি, তারপরে আর কিছু একটা দিয়ে দিল অপশানে, দিয়ে তোমাদেরকে বললো, দিয়ে অপশানে দিয়ে দিল এ ও সি উভয়ই এই জাতীয় যদি অপশান থাকে, চোখ বন্ধ করে সেটাকে উত্তর করে দাও, উত্তর সঠিক হবেই 100%। 99.5 নয়, 100% সঠিক হবে তোমাদের পরীক্ষার জন্য। বিসিএস, ইউপিএসসি, এসএসসি, পিএসসি এদের ক্ষেত্রে কিন্তু আলাদা হয়। এদের ক্ষেত্রে কিন্তু এক্সামিনাররা বা কোশ্চেন সেটার্সরা এই চালাকিটা জানে, যে ছেলেমেয়েরা কিন্তু এই চালাকিটা ধরতে পেরে যায়, তাই জন্য সেখানে কিন্তু একটু চাপ হয়ে যায়, ঠিক আছে। কিন্তু তোমাদের পরীক্ষার জন্য এটা কিন্তু এ ও বি উভয়ই যেখানে থাকবে অপশানের ক্ষেত্রে, বেসিক্যালি সি অপশানে থাকে এ ও বি বোথ বা উভয়ই, একদম শর্টান করে সে প্রশ্ন পড়ার দরকার নেই, অপশানে এ ও সি, এ ও বি এরকম যদি অপশান থাকে উত্তর করে দেবে। শক্তির নিত্যতা সূত্র আলাদা করে বলার দরকার নেই, শক্তিকে আমরা তৈরি করতে পারি না, শক্তিকে আমরা ধ্বংস করতে পারি না, কেবলমাত্র শক্তি একটা ফর্ম থেকে আর একটা ফর্মে ট্রান্সফার হয়। যেমন ধরো সানলাইট সৌরশক্তি, তাকে গাছ খাদ্য তৈরির মধ্য দিয়ে স্থৈতিক শক্তি বা রাসায়নিক শক্তিতে রূপান্তরিত করছে, আর আমরা যখন সেটাকে খাচ্ছি, খাওয়ার ফলে কি ওই রাসায়নিক শক্তিটা আমাদের শরীরে যান্ত্রিক শক্তি হিসেবে পরিগণিত হচ্ছে। বোঝা গেল? শক্তিকে আমরা সৃষ্টি করতে পারি না, শক্তিকে আমরা ধ্বংসও করতে পারবো না, শক্তি সর্বদা পরিবর্তিত হয়। কোন একটা ভরের বস্তুকে যদি আমরা শক্তিতে ট্রান্সফার করতে চাই, আইনস্টাইন বলেছিল E = mc²। কোন একটা ভরের বস্তুকে যদি আমরা এনার্জিতে ট্রান্সফার করতে চাই, তাহলে সেটার ফর্মুলা বলেছিল E = mc², তোমাদের দরকার নেই। তাহলে এই হচ্ছে ব্যাপার, ভর ও শক্তির সমতুল্যতা। আইনস্টাইনের ভর ও শক্তির সমতুল্যতা নীতি এই যে লেখা আছে, দেখবে তোমরা, শূন্য মাধ্যমে আলো গতিবেগ তার বর্গের আর ভরের গুণফলের সঙ্গে সমান। যদি আমরা কোনো একটা ভরের বস্তুকে, যত ভরের বস্তুকে আমরা এনার্জিতে ট্রান্সফার করতে চাইছি, সেক্ষেত্রে আমরা যদি আলোর গতিবেগের বর্গের সঙ্গে গুণ করি সেই ভরকে, আমরা যে রেজাল্টেন্ট আনসারটা পাবো সেটাই হবে আমাদের ওই বস্তুর শক্তি। ওকে, নেক্সট, যান্ত্রিক শক্তি। এই যে শক্তির কথা বলছি, আমরা তোমাদেরকে বললাম যে যান্ত্রিক শক্তি মানে আমরা যে কাজ করছি, ধরো কোন একটা বস্তুকে, ধরো এইটা হচ্ছে সি লেভেল, এটা হচ্ছে সি লেভেল, সমুদ্রতলের উচ্চতাকে সি লেভেল বলা হয়। এখান থেকে ধরো আমার কোনো একটা বাড়ি আছে, এই বাড়ির ছাদের ওপরে একটা ট্যাঙ্কি আছে, জলের ট্যাঙ্কি, ছাদের ওপরে একটা জলের ট্যাঙ্কি আছে। এই যে জলের ট্যাঙ্কি, এর মধ্যে জল আছে, এই যে জলের মধ্যে যে শক্তিটা নিহিত আছে অতটা উঁচুতে, এই যে জলের মধ্যে শক্তিটা নিহিত আছে, একে আমরা বলছি স্থিতি শক্তি। স্থির অবস্থায় বসে আছে, তার মধ্যে যে শক্তিটা আছে সেটাকে আমরা বলছি স্থিতি শক্তি বা পোটেনশিয়াল এনার্জি। তার মান হচ্ছে এম, মানে কত ভর আছে ওখানে, তার সঙ্গে অভিকর্ষজ ত্বরণের মান, আর কতটা উচ্চতায় আছে, সি লেভেল থেকে ধরো এটা এরকম উচ্চতায় আছে, সেই উচ্চতা, এটাকেই আমরা বলছি পোটেনশিয়াল এনার্জি। তাহলে স্থির থাকতে পারে, তাহলে স্থির শক্তি, স্থিতি শক্তি।
আর যদি গতিশীল হয়, চলতে থাকে, তার মধ্যে একটা শক্তি থাকবে, তাকে আমরা কি বলবো? গতিশক্তি বা কাইনেটিক এনার্জি। তার মানটা হচ্ছে হাফ ইন্টু এম ইন্টু ভি স্কোয়ার, অর্থাৎ তার ভর কত এবং সে কত বেগে যাচ্ছে তার বর্গের গুণফলকে দিয়ে আমরা প্রকাশ করি কি? গতিশক্তি। বোঝা গেল? তাহলে mgh মানে কোন বস্তুর স্থিতিশক্তি, আর হাফ এম ভি স্কোয়ার মানে কোন বস্তুর গতিশক্তি। তাহলে যান্ত্রিক শক্তি দু প্রকার, একটাকে বলা হয় গতিশক্তি আর একটাকে বলা হয় স্থিতিশক্তি। বোঝা গেল? আর কিছু দরকার নেই এখানে। অভিকর্ষীয় স্থিতিশক্তির পরিমাপ, এটা খুব একটা তোমাদের বেশি লাগবে না, ওই যে mg স্থিতিশক্তির কথা ওটাই বলা হয়েছে। অভিকর্ষীয় স্থিতিশক্তির উদাহরণ কি? একটি পেরেক মাটিতে অল্প পোতা আছে, একটি হাতুড়িকে কিছুটা উপরে তুলে পেরেকের মাথার উপর আঘাত করলে পেরেকটা ভেতর দিকে চলে যেতে থাকে। ঠিক আছে? স্থিতিশক্তি, ঘড়িতে দম দিলে ঘড়ি চলে। ঘড়িকে আমরা দম, আগে দম দেওয়া ঘড়ি ছিল, বর্তমান তো নেই, এখন স্মার্ট ওয়াচ বেরিয়ে গেছে। দম দেওয়া ঘড়ি, সেই দম দেওয়া হলে স্থিতিশক্তি সঞ্চয় হয়ে যেত। যখন আমরা খুব জোরে দম দিতাম স্থিতিশক্তি সঞ্চয় হতো, পরবর্তীকালে আস্তে 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 সেটা গতিশক্তিতে ট্রান্সফার হয়ে যেত। বোঝা গেল? স্প্রিংকে দম দিতে স্প্রিংকে সংকুচিত করলে যে কাজ করা হয় তা স্প্রিং এর মধ্যে স্থিতিশক্তি হিসেবে সঞ্চিত থাকে, পরে ওটাই গতিশক্তিতে কনভার্ট হয়। বোঝা গেল? এই হচ্ছে আমাদের টোটাল কার্যক্ষমতা এবং শক্তি। কার্যক্ষমতা এবং শক্তি। বোঝা গেল? এরপরে আমরা যেটা পড়বো সেটাকে বলবো আমরা লিভার বা সরল যন্ত্র। ঠিক আছে? লিভার বা সরল যন্ত্র কাকে বলবো? যে যন্ত্রে কেবলমাত্র যান্ত্রিক শক্তি ব্যবহার করা হয় তাকে সরল যন্ত্র বলা হয়। যান্ত্রিক শক্তি ব্যবহার করা হচ্ছে, যান্ত্রিক শক্তি মানে আমরা ফোর্স অ্যাপ্লাই করছি। কেমন? যান্ত্রিক সুবিধা কি? সরল যন্ত্র আমরা কেন ব্যবহার করবো, বা সেই যন্ত্র ব্যবহার করব আমরা কেন, তার কারণ হচ্ছে, বা সরল যন্ত্র বলছি কেন, বা সরল যন্ত্র ব্যবহার করবো কেন? কারণ সেখানে একটা যান্ত্রিক সুবিধা আছে, আমরা যে বলটা প্রয়োগ করছি তার থেকে বেনিফিটটা বেশি পাচ্ছি। সব ক্ষেত্রে তা হয় না, কিছু কিছু পজিশন আছে যেখানে আমরা বল প্রয়োগ করতে পারি না, কোনো একটা মেশিন নিয়ে গিয়ে সেখান থেকে বল প্রয়োগ করে নিয়ে আসতে হবে, তাকে উদ্ধার করতে হবে, কোনো প্রাণী থেকে শুরু করে বিভিন্ন কাজে লাগে। তো সেক্ষেত্রে কি হয়, সর্বদা যে আমরা খুব বেনিফিট পাবো তা না, বেনিফিট কোনো না কোনো পাবোই, তা না হলে সরল যন্ত্র আমরা বলতাম না বা বলবো না। যান্ত্রিক সুবিধা, যন্ত্র দ্বারা অতিক্রান্ত বাধা, অর্থাৎ যন্ত্র যে কাজটা করছে, ফিডব্যাক দিচ্ছে, রেজাল্টেন্ট যে ফিডব্যাক আমরা যে বলটা প্রয়োগ করছি তার থেকে বেশি। যন্ত্র দ্বারা অতিক্রান্ত বাধা এবং যন্ত্রে প্রযুক্ত বলের অনুপাতকে যান্ত্রিক সুবিধা বলা হয়। ঠিক আছে? আমরা কতটা বল প্রয়োগ করছি, আবার ও কতটা ফিডব্যাক দিচ্ছে তার অনুপাত। আমরা ধরো 5 নিউটন বল প্রয়োগ করছি, ও আমাকে ফিরে যে কাজটা দিচ্ছে সেটা দেখা গেল 10 নিউটন, তার মানে 10/5, অর্থাৎ যান্ত্রিক সুবিধা মানে 2। বোঝা গেল তো? যন্ত্রে থেকে প্রাপ্ত কার্য এবং কর্মদক্ষতা, কোনো যন্ত্রের কর্মদক্ষতা মানে সে কতটা আমার বল নিয়ে কতটা আমাকে ফেরত দিচ্ছে। বোঝা গেল? যন্ত্র থেকে প্রাপ্ত কার্য এবং যন্ত্রে প্রযুক্ত কার্য বা শক্তির অনুপাতকে যন্ত্রের কর্মদক্ষতা বলা হয়। কর্মদক্ষতাকে সাধারণত শতকরা হিসেবে প্রকাশ করা হয়। এটা খুব একটা বেশি তোমাদের লাগবে না। কি লাগবে? এই জায়গাটা লাগবে। প্রথম শ্রেণীর লিভার কোনগুলো? প্রথম শ্রেণীর লিভার মানে কি? যে লিভারের আলম্ব বিন্দুর একদিকে ভার, অন্যদিকে প্রযুক্ত বল ক্রিয়া করে, তাকে প্রথম শ্রেণীর লিভার বলা হয়। প্রথম শ্রেণীর লিভার আলম্ব টালম্ব গল্পগুলো কি? আলম্ব মানে একটা স্থায়ী বিন্দুকে কেন্দ্র করে, একটা স্থায়ী বিন্দুকে কেন্দ্র করে, এইখানে একটা বিন্দু আছে, স্থায়ী বিন্দু, ধরো এরকম একটা দণ্ড আছে, এরকম একটা দণ্ড আছে। আমরা কি করছি? আমরা ধরো এইখানে বল প্রয়োগ করছি, এইখানে কি করছি? অ্যাপ্লাইড ফোর্স, অর্থাৎ বল প্রয়োগ করছি। আমরা এখানে বল প্রয়োগ করছি, আর এখানে কি আছে? ভার আছে। মানে কি? ও কার্য করছে, আমি এই জায়গায় বল প্রয়োগ করছি, এই জায়গাটা কিন্তু ফিক্সড, এই জায়গাটা কিন্তু নাট বল্টু দিয়ে আটকানো আছে। মেশিনটার নাট বল্টু মাঝখানে আছে, আর একদিকে বল প্রয়োগ করছি, একদিকে ভার। অর্থাৎ আমরা যদি এদিকে বল প্রয়োগ করছি, ধরো এই যে উদাহরণ, তোমরা যে কোনো একটা উদাহরণ নিয়ে নাও, ধরো কোদাল, বেলচা তোমরা জানো, বেলচা ধরো, বেলচার মাঝখানের কোথাও একটা আলম্ব স্থির বিন্দু আছে। মানে ধরো বেলচা যদি দেখি আমরা, এই তো আমাদের বেলচা, ধরো এরকম এসে এই তো বেলচা। তার মানে এই জায়গাটা কি হয়? এই জায়গাটা আমরা ঠেকা দিই, এইখানে ধরো কিছু তুলছি, ধরো এখানে কিছু আছে, তার মানে এই জায়গাটা আমরা এখানে ঠেকা, বা এই জায়গাটা আমরা এখানে ঠেকা দিই, দিয়ে এই দিকে বল প্রয়োগ করি, আর এই দিকে কি করি? আমরা স্টোন চিপ, বালি এগুলো তুলি। তাহলে যেহেতু এই মাঝখানটা স্থির, এটাকে বলা হচ্ছে আলম্ব। ঠিক আছে? ফালক্রাম। আর একদিকে বল প্রয়োগ করছি, একদিকে ভার, অর্থাৎ আলম্ব বিন্দুর একদিকে ভার, অন্যদিকে প্রযুক্ত বল ক্রিয়া করে, তাকে আমরা বলছি ফার্স্ট ক্লাস লিভার, অর্থাৎ প্রথম শ্রেণীর লিভার। লিভারের প্রযুক্ত বলের অভিমুখ ভারের অভিমুখে হয়ে থাকে। ঠিক আছে?
উদাহরণ নলকূপের হাতল, কাঁচি, সাঁড়াশি, পেরেক তোলার হাতুড়ি, কোদাল, এগুলো হচ্ছে প্রত্যেকটাই কি প্রথম শ্রেণীর লিভার। ঢেকির যান্ত্রিক সুবিধা একের কম, এটা কিন্তু পরীক্ষাতে পড়ে। ঢেকি, ঢেকি নিশ্চয়ই তোমরা দেখেছ। ঢেকি আমি ছবিটা আঁকার চেষ্টা করছি। ধরো এরকম একটা, আগেকার দিনে এটা থাকতো, আর এইখানে একটা দেওয়া থাকতো, এটাকে বলা হয় আলম্ব। এইখানটায় কি করা হয়, বল প্রয়োগ করা হয় পা দিয়ে। তোমরা ঢেকি দেখেছ কি? এইখানে বল প্রয়োগ করা হয়, ঢেকিটা এইখানে বল প্রয়োগ করলে এটা ওপর দিকে ওঠে। এইখানে বল যখন প্রয়োগ করছি এইখানে স্থির, এইটা উপর দিকে উঠে যাচ্ছে। আবার যখন ছেড়ে দিচ্ছি, বলটা ছেড়ে দিচ্ছি, ও কি করছে, এইখানে ধরো কি করা হয়, ঢেকি তো আগে কি করা হয়, ধান ভাঙানোর জন্য ব্যবহার করা হতো, তাই না? এখানে ধান থাকে, এইটাকে যখন পা তুলে দিচ্ছি এইখানে, এটা কি করছে, ওপর দিকে উঠে যাচ্ছে। আবার যখন ছেড়ে দিচ্ছি তখন ধামাস করে নিচে পড়ে যাচ্ছে। যখনই পড়ে যাচ্ছে সেটা কি হচ্ছে, ধান ভাঙতে সাহায্য করছে, চাল তৈরি করছে। ঢেকি ছাটা চাল, তাই না? প্রোটিনয়েড আমরা বলি, খুব বেশি প্রোটিন থাকে। এই যে ঢেকি, তার যান্ত্রিক সুবিধা কিন্তু একের থেকে কম। মানে কি, ও যতটা ফিডব্যাক আমাদেরকে দেয় আমরা তার থেকে বেশি বল প্রয়োগ করি। হ্যাঁ, একদম মোটা তাড়ার মতো বল প্রয়োগ করছি দিয়ে। তবে কি হাত দিয়ে তো আমরা ধান ছাড়তে পারবো না, ওইভাবেই ছাটা হতো। যান্ত্রিক সুবিধা কম হলেও সরল যন্ত্র, তাই না? ধানকে আমরা হাত দিয়ে তো আর একটা 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 করে ধানকে থেতলে করে চাল তো বের করতে পারবো না, হ্যাঁ কিনা? সেই জন্য ঢেকিতে করা হয়। এরপর দেখো সাধারণ তুলাদণ্ডের যান্ত্রিক সুবিধা একের সমান। আমরা তুলাদণ্ড, যে সাধারণ তুলাদণ্ড যেটা ধরে রাখি, যেটাতে আমরা বাজারে গিয়ে যে মাপ করে নিয়ে আসি, তাই না? তো এই যে তুলাযন্ত্র, একদিকে বাটখারা আরেক দিকে কি থাকে, ভার চাপাই, সেই তুলাযন্ত্রের যান্ত্রিক সুবিধা একের সমান। বাদবাকি যত প্রথম শ্রেণীর লিভার আছে সব একের থেকে বেশি যান্ত্রিক সুবিধা। নেক্সট, দ্বিতীয় শ্রেণীর লিভার। তাহলে প্রথম শ্রেণীর লিভারে কিন্তু মাঝখানে আলম্ব, প্রথম শ্রেণীর লিভারে মাঝখানে আলম্ব থাকে, বুঝা গেল? দ্বিতীয় শ্রেণীর লিভারে কি থাকে, এক প্রান্তে আলম্ব থাকে, অর্থাৎ এই রকম প্রান্তে আলম্ব থাকে, আর একটা প্রান্তে কি করা হয়, বল প্রয়োগ করা হয়। ধরো আমি এইখানে বল প্রয়োগ করছি, এই জায়গাটায় আমি কি করছি, বল প্রয়োগ করছি। আর এইটা হচ্ছে আমাদের ফালক্রাম বা আলম্ব বলা হয়, আলম্ব। আলম্ব এই জায়গায় আমরা কি করছি, এই জায়গায় আমরা কি করছি, ভার প্রয়োগ করছি। এই জায়গায় আমরা ভার প্রয়োগ করছি। ভালো করে বোঝো, এই ভারটা কিন্তু এখানে ছিল, আলম্বটা এখানে ছিল প্রথম শ্রেণীর লিভার। বাট এই শ্রেণীর লিভার কি করছি, এইখানে আলম্ব আছে, আমরা এইখানে কিছু ঝুলিয়ে দিয়ে এইটা ধরে কি করছি, উপর দিকে টান দিচ্ছি, ফলে কোনো একটা নিচে বস্তু আছে, আমরা কি করছি, তাকে উপর থেকে তুলছি। কি কি উদাহরণ দেখো, এক চাকার হাত গাড়ি, ছিপি খোলার চাবি। ছিপি খোলার চাবি, আমরা যে ছিপিটা খুলি সেইটা কি হয়, একদিকে কি হয়, আলম্ব থাকে, আর মাঝখানে ধরো ছিপি, এই ধরো ছিপি, কোন একটা বোতলের ছিপি, এইখানে আমরা ছিপির এটাকে আটকে দিই, আটকে দিই আমরা, আটকে দিয়ে কি করি, আটকে দিয়ে এইটাকে আমরা ধরে এইরকম টানি না, বল প্রয়োগ করি, আর এইটা কি হয়, ঘুরতে থাকে, ছিপি খুলতে থাকে। তার মানে কি, আলম্বটা কোথায়, আলম্বটা এই যে বোতলটাকে আমরা ধরে আছি, এইটা হচ্ছে আলম্ব। বোতলটাকে যে ধরে আছে আলম্ব, এইটা বোতলটাকে ধরে আছি, ধরো থামসাপের, থামসাপ যে কোনো বোতলের ছিপি ধরো, এরকম ধরে আছি বোতলটা, আর হাত দিয়ে আমরা ছিপি দিয়ে নাট বল্টু খুলতেছি, নাট বল্টু ঘোরাচ্ছি। তার মানে কি, ওই যে নাটটা যেটার উপরে বল্টুটা আছে, যেটার উপরে বল্টুটা আছে, সেই নাটটা হচ্ছে আলম্ব, আর বল্টুটা যেটা দিয়ে খুলছি সেটা ভার প্রয়োগ হচ্ছে, আর বল প্রয়োগ হচ্ছে তার ডান্ডাতে, তাই না? সেটা নৌকার দাঁড়, এগুলো হচ্ছে প্রত্যেকটাই সেকেন্ড ক্লাস লিভার। দেন তৃতীয় শ্রেণীর লিভার। তৃতীয় শ্রেণীর লিভার কি, দেখো এক প্রান্তে আলম্ব থাকে, অন্য প্রান্তে ভার থাকে, দুই প্রান্তের মাঝের যে কোনো বিন্দুতে বল প্রয়োগ করা হয়। ভালো করে বোঝো। তাহলে এই ছিল আমার আলম্ব, আগেরটাতে এই ছিল আমার আলম্ব, আমরা কি করেছিলাম, এইখানে এইখানে বল প্রয়োগ করেছিলাম, আর এইখানে কি করেছিলাম, এইখানে আমরা কি করেছিলাম, একটা আংটা দিয়ে সেখানেই আমরা ভার উত্তোলন করেছিলাম, হ্যাঁ কিনা? তাই করেছিলাম। কিন্তু এখানে কি হলো, গল্পটা এখানে একটু পরিবর্তন হলো। এই যে বল প্রয়োগ করেছিলাম, এইখানে কি হবে, আলম্ব এখানে থাকবে, এইখানে কি হবে, ভার থাকবে। কি থাকবে, ভার, অর্থাৎ বাধাটা থাকবে এখানে, ভার। আমরা কি করব, আমরা এইখানে বল প্রয়োগ করব। প্রাত্যহিক জীবনে নিশ্চয়ই এরকম কোনো সরল যন্ত্র আমরা ব্যবহার করি, উদাহরণ দিলে তোমরা বুঝতে পারবে। উদাহরণ নিয়ে নাও চিমটা।
উদাহরণ নিয়ে নাও চিমটা। উদাহরণ নিয়ে নাও চিমটা, এরকম ধরো চিমটা। চিমটা চিমটা যদি হয় তাহলে এই জায়গায় স্থির চিমটার যে অংশটা দুটো দুটো দাঁড়া যেখানে একসঙ্গে এসে মিশেছে, তাহলে এইটা হচ্ছে আমাদের ফালক্রাম বা আলম্ব। আলম্ব এইখানে তাহলে আমরা ধরো বাবার পাকা চুল তুলবো, ধরো বাবার মাথায় পাকা চুল, বলছে একটু তুলে দাও তো, আমরা চিমটা দিয়ে পাকা চুল তুলি। কারোর ধরো দাঁতে কাঁটা ঢুকে গেছে, আমরা সেটা তুলছি, কিংবা ধরো কারোর পায়ে কাঁটা ঢুকে গেছে, সেটা হয়তো তুলছি। চিমটা এই ধরনের কাজে তো লাগে, তাই না? তো আমরা তো হাত দিয়ে আর কাঁটা বের করে নিতে পারবো না, যেখানে হাত যাচ্ছে না সেখানে চিমটা নিয়ে যাচ্ছি। তখন কি হলো, কাঁটাটাকে ধরছি আমরা এইটা দিয়ে, যখন ধরি তখন আমরা বল কোথায় প্রয়োগ করি? এইখানে মাঝখানে বল প্রয়োগ করি। আলম্ব একদিকে, ভার একদিকে, মানে বাধা একদিকে, আর আমরা কি করছি, বল প্রয়োগ করছি মাঝখানে। এটাকেই বলা হয় থার্ড ক্লাস লিভার বা তৃতীয় শ্রেণীর লিভার। বোঝা গেল? ভার এবং প্রযুক্ত বল পরস্পর বিপরীত মুখে ক্রিয়া করে। ভার এবং প্রযুক্ত বল কি করে? পরস্পর বিপরীত মুখে ক্রিয়া করে এর ক্ষেত্রে। বোঝা গেল? মনে রাখবে প্রত্যেকে। ওকে, মানুষের বাহু, 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 তাই না? আমরা ধরো এই জায়গাতে আমরা কি করি, এই জায়গা আমাদের আলম্ব। যখন আমরা ভার তুলতেছি এরকম ভাবে তুলতেছি, এরকম ভাবে তুলতেছি। যখন কোনো কিছু ওয়েট লিফট করছি এরকম ভাবে তুলছি, তার মানে এইখানটাতে কি হচ্ছে, এইখানটাতে আমরা ভার চাপাচ্ছি, আর এইরকম জায়গা আমাদের, এইরকম জায়গা আলম্ব, এইখানে মাঝখানে কোথাও আমরা ভার চাপাচ্ছি, হ্যাঁ কিনা? আলম্ব এইখানে। তাহলে এইভাবে আমরা যখন তুলছি, মানুষের বাহু হচ্ছে আমাদের থার্ড ক্লাস লিভার, তৃতীয় শ্রেণীর লিভার। বোঝা গেল? মানুষের বাহু মানে এইখানটাতে আমরা ভার এখানে চাপাচ্ছি, বল এখানে, বল তো প্রয়োগ করছি কি, এই জায়গায় তো বল প্রয়োগ হচ্ছে, এই জায়গায় বল প্রয়োগ হচ্ছে, ভার এইরকম করে আমরা তুলতেছি, তাই। ওকে, তাহলে এই হচ্ছে আমাদের টোটাল। চিমটাতে তৃতীয় শ্রেণীর লিভার, দুটি লিভার একসঙ্গে কাজ করে। আচ্ছা, চিমটাতে তৃতীয় শ্রেণীর দুটি লিভার একসঙ্গে কাজ করে, ছেড়ে দাও, এটা দরকার নেই। মোটামুটি এই হচ্ছে যার মাঝখানে বল প্রয়োগ করা হচ্ছে তাকে আমরা বলছি তৃতীয় শ্রেণীর লিভার। বুঝে গেল? তাহলে এই হচ্ছে টোটাল আমাদের কার্যক্ষমতা শক্তি। একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, এখান থেকে কিন্তু প্রশ্ন প্রায়শই বিভিন্ন পরীক্ষাতে আসে, আর সরল যন্ত্র থেকে কিন্তু প্রশ্ন আসে, এগুলো ছাড়লে চলবে না। এবার কোনো বছর দেখা গেল সরল যন্ত্র থেকে কোশ্চেন পড়েছে, কার্যক্ষমতা থেকে কোশ্চেন নাও আসতে পারে, কার্যক্ষমতা থেকে কোশ্চেন এসছে, সরল যন্ত্র থেকে নাও আসতে পারে। তবে আমাদের ছাড়লে তো চলবে না, সেই জন্য আমরা পড়ে নিলাম। তোমাদের কার কি কোথাও জিজ্ঞাসা থাকলে নিশ্চিতভাবে তোমরা কমেন্ট করে জানাবে, আমি চেষ্টা করবো সেই জায়গাটা তোমাদের ক্লিয়ার করে দেওয়ার। তো আজকে এখানেই শেষ করছি, আবার দেখা হবে পরে ক্লাসে। ওকে, বাই।